তারপর আর উপাসক উপাসিকাবৃন্দ আজকে হঠাৎ করে রাঙ্গামাটি রাজবন বিহারের একটু ভিউটা দেখানোর জন্য এখানে হাজির হলাম। বিশেষ করে অনেকে আমি প্রায় সময় বিভিন্ন জায়গায় যখন দেশনা করার জন্য যাই, বিভিন্ন জায়গায় ধর্ম প্রোগ্রামে যাই, তখন অনেক উপাসক উপাসিকা প্রার্থনা করে একটু রাজবন বিহারটা ঘুরে দেখানোর জন্য। আসলে সময় সুযোগ হয়ে ওঠে না, সেজন্য তেমন একটা দেখানোর সময় সুযোগ হয়ে ওঠে না। তবে আজকে দেখলাম একটু সামান্য সুযোগ আছে, সামান্য সময় আছে। ওই সময়ের মধ্যে অল্প সময় কিছুটা পরিচিতি করে দেওয়ানোর জন্য চেষ্টা করব। এই হচ্ছে যে আমাদের প্রথম যে রাঙ্গামাটি রাজবন বিহার প্রতিষ্ঠা হয়েছিল, তখন যেই বৌদ্ধ বিহারটা বৌদ্ধ মন্দির যেটা বলা হয়, যেখানে বৌদ্ধ মূর্তি রাখা হয়, সেটা প্রথম প্রতিষ্ঠা হয়েছিল। এটা এর আগে কিন্তু আরো ছোট করে ছিল, কিন্তু এটা কিন্তু দর্শনীয় স্থানের মধ্যে এটা প্রথম যেটা হয়েছিল এটাই। আমরা এর ভিতরে গিয়ে এখানে ওই বুদ্ধ মূর্তিগুলি দর্শন করানোর জন্য চেষ্টা করব এবং পরবর্তীতে ধাপে ধাপে কয়েকটা পরিচিতি দেওয়ানোর জন্য চেষ্টা করব। দেখা যাক, তাহলে আমরা ভিতরে প্রবেশ করি, কি হয় দেখা যাক। একটু দেখো আমাদের এই রাঙ্গামাটি রাজবন বিহারের যেটা প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল, এটা এই মন্দিরটা। এখানে বৌদ্ধ মূর্তি লাগানো হয়, এটা পরবর্তীতে আবার ভেঙে ছুঁড়ে নতুন করে সাজানো হয় গ্লাস দিয়ে। মাঝখানের মূর্তিটা বার্মা থেকে আনিত, আবার এই শ্বেত মূর্তিটাও বার্মা থেকে আনিত। এখানে অনেক বুদ্ধ মূর্তি আছে, ওগুলি সব থাইল্যান্ড থেকে, এবং বিভিন্ন উপাসক উপাসিকা এখানে দান দিয়েছে। প্রতিনিয়ত এখানে অনেক অনেক পুণ্যার্থী সবসময় আসে, আর এখানে আসলেও কেউ বন্দনা করে কারো মন ভালো করার জন্য কিছুক্ষণের জন্য হলেও এখানে ভাবনাতে রত হয়। দেখেন ওরা ওদের নিজের মতন করে ধ্যানে রত আছেন। আমি যদিও বা আজকে এখানে লাইভ দেওয়ার জন্য আসলাম কিছুক্ষণের জন্য, এখানে বেশিক্ষণ থাকবো না, কি জন্য এখানে ওরা ধ্যানে রত, ওই জন্য যাতে ওদের ডিস্টার্ব না হয় এখানে চলে যাব অন্য কোথাও। প্রতিনিয়ত এভাবেই আশেপাশে অনেকে এখানে ধ্যানে রত থাকেন প্রায় সময়। এখানে একটা সুন্দর পরিবেশ, এই পরিবেশে আসলে এমনিতেই মনটা ভালো হয়ে যায়। ওই জন্য রাজবনবিহার নামটা শুনলেই, পরম পূজ্য বনমান্তের নামটা শুনলেই মানুষের মনের মধ্যে আলাদা একটা শ্রদ্ধা, মাথা অবনত হয়ে যায়। দেখা যাক, এরপরে আমরা আরও অন্যগুলি পরিচিতি করিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। একটু এগুলি দেখাই ভালো করে বুদ্ধমূর্তি নিয়ে আস। আমি আসছি।
এটা কিছুক্ষণ আগে এই মন্দিরটার ভিতরেই মন্দিরটার ভিতরেই আমি প্রবেশ করে সবাইকে কিছুটা সামান্য করে পরিচিতি করে দেওয়ার জন্য চেষ্টা করেছিলাম। আর এই যে এখানে হস্তি দেখতেছেন, ওগুলো হচ্ছে যে আসলে এদিকে মুখের এদিকে আবার দান বক্স আছে, ওইদিকে যারা শ্রদ্ধাবান উপাসক উপাসিকা আছেন এখানে উন্নয়নের জন্য এগুলি দান করে থাকেন। এগুলি সব যে আপনারা পরিপাটিভাবে এখানে দেখতেছেন সৌন্দর্য, কোথাও ময়লা আবর্জনা নেই, কারণ এখানে সব উপাসক উপাসিকা এবং ভিক্ষু সমনরা সবাই সচেতন। এখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সবাই অ্যাক্টিভ, যাকে বলা হয় বৌদ্ধ ধর্মের মতে যেগুলো ব্রত কর্ম সম্পাদন করা হয়, সেই ব্রত সম্পাদনের ক্ষেত্রে সবাই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। সেই জন্য এখানে দেখবেন কোথাও তেমন একটা ময়লা আবর্জনা তেমন একটা দেখা যাবে না। দেখা যাক, আমি পরবর্তীতে এটা একটু পরিচিতি করাই দিই পাশেরটা। এটা হচ্ছে যে আমাদের পরম পূজ্য বনভান্তের স্ট্যাচু, পরম পূজ্য বনভান্তের মূর্তিটা এখানে রাখানো হয়েছে, খুবই সুন্দর পরিপাটি করে সাজানো। দেখা যাক, এখানে একটু করে ভিতরে প্রবেশ করব, ভিতরে প্রবেশ করে এগুলি দেখানোর চেষ্টা করব ভিতরে। হ্যাঁ, এটা হচ্ছে যে আমাদের পরম পূজ্য বনভান্তের প্রতিমূর্তি। এটা দেখেন কিভাবে সুন্দর করে সাজানো রাখা হয়েছে। আবার এই পাশে যেগুলি বৌদ্ধ মূর্তি দেখতেছেন, এই পাশে এগুলো অনেক ছোট 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 অনেক শ্রদ্ধাবান দায়িক উপাসক উপাসিকারা দান করেন বিধে এগুলি কোথায় রাখবে, এখানে খুবই সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে যাতে দেখতে সুন্দর লাগে। আর এটা পরম পূজ্য বনভান্তের প্রতিমূর্তি। আর উপরে যে বট গাছের মতন দেখতেছেন, ওটাও বানানো মূর্তির সাথে যিনি কারিগর উনি এই ডিজাইনটা করেছেন খুবই পরিপাটিভাবে। দেখা যাক, আমি আরও পার্শ্ববর্তীগুলি পরিচয় করে দেওয়ার জন্য যদি সময় পাই আরও একটু পরিচয় করে দেওয়ার জন্য চেষ্টা করব। আর বিভিন্ন সাইট আচ্ছা, বানরগুন ও আচ্ছা, এখানে আসলে খুবই সুন্দর আমাদের বানরের প্রতিমূর্তি স্থাপিত করা হয়েছে। বানরের প্রতিমূর্তি বলতে এগুলি হচ্ছে যে প্রতীকী। এই যে এখন দেখতেছেন এগুলি মুখে হাত দিয়ে, এগুলি হচ্ছে আমি মন্দ কথা বলবো না, এই মূর্তিটার মানে অর্থ প্রকাশ করার জন্য এই কথাটা, মানে এই মূর্তিটা প্রতিষ্ঠা করা হয়েছে, মানে আমি মন্দ কথা বলবো না। আর ওইদিকে হ্যাঁ, একটু লাইভ ওই উপাসক উপাসিকারা হয়তো মাঝে মাঝে তাই এখানে পরিচয় করে ডঙর। ওই এখানে যে দেখতেছেন ওটা হচ্ছে কর্ণে হাত দিয়ে, ওটা হচ্ছে আমি মন্দ কথা শুনবো না, এই বিষয়টা প্রকাশিত করার জন্য ওই মূর্তিটা প্রতিষ্ঠা করা হয়েছে। আর এখানে এটা হচ্ছে মন্দ কথা শুনবো না, মন্দ কথা শুনবো না। আর এটা দেখতেছেন, এটা হচ্ছে যে আমরা মন্দ কিছু দেখবো না, এই মূর্তিটার মাধ্যমে প্রকাশ করার জন্য চেষ্টা করা হয়েছে। সাধু সাধু গমাগত। আচ্ছা, দেখা যাক, আমরা আরেকটা শিবুলি ভান্তে যিনি আমাদের হিন্দিতে পকালো দাঁড়াও আমাদের যে বৌদ্ধের শাসনে যিনি লাভিশ্রেষ্ঠ অরহত, ওনার যে মন্দিরটা আছে, ওনার মন্দিরটা এখানে দেখানো হবে কিছুক্ষণের মধ্যে। দেখা যাক, বকালোক ওই দিক থেকে আসেন, আমি দেখাই দিই একটু করে। এটা হচ্ছে আমাদের লাভিশ্রেষ্ঠ অরহত শিবুলি ভান্তের মন্দির। এটা
এখানে উপাসক উপাসিকা মহিলা আছে, তো ওই জন্য ওখানে প্রবেশ করতে পারলাম না, ওই জন্য ওখানে ওই উপাসক উপাসিকারা বন্দনাতে রত, ওই জন্য ওইদিকে আর যাচ্ছি না। তারপরে একটু কাছ থেকে দেখানোর জন্য চেষ্টা করব, কাছ থেকে একটু যতটুকু সম্ভব। ওই ভিতরে এখানে দূর থেকে দেখা যাচ্ছে এখানে বনমান্তের মূর্তিও আছে পাশে, আবার ওইদিকে বৌদ্ধ মূর্তিও আছে। তবে এখান থেকে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমাদের শিবুলি ভান্তের প্রতিমূর্তি প্রতিষ্ঠিত করা হয়েছে। তবে এখানে উপাসক উপাসিকারা এখানে বন্দনাতে রত, ওই জন্য ওদের যাতে ডিস্টার্ব না হয় ওই জন্য ওদিকে আর যাওয়া হচ্ছে না। দেখা যাক আরও এদিকে একটু পরিচয় করে দিই। সুন্দর করে যায় না বুদ্ধ এটা হচ্ছে যে আমাদের রাঙ্গামাটি রাজবনবিহারের প্রতিষ্ঠিত উপগুপ্তভান্তের মন্দির বলা হয়। উপগুপ্তভান্তের মন্দির, যিনি আমাদের বৌদ্ধ শাসনে মার বিজয়ী অরহত নামে পরিচিত, ওনার এই মূর্তিটা এখানে প্রতিষ্ঠিত করা হয়েছে। ওখানে প্রতিনিয়ত সবসময় মানুষজন এসে বন্দনাদি করে থাকেন। এই যে দেখেন এখনও ওরা বসে আছেন, উনি সবসময় এখানে নিত্য নৈমিত্তিক ঘটনা, মানে এখানে উপাসক উপাসিকারা সবসময় বন্দনার জন্য আসেন। আর এটা হচ্ছে যে আমাদের পরম পূজ্য আর্য শ্রাবক বনমান্তের সেই সম্মুখ জীবিকার মাধ্যমে গড়ে ওঠা এই রাঙ্গামাটি রাজবনবিহার। ওই জন্য এখানে আসলে সবার মন হয়ে যায় শান্ত, হয়ে যায় স্নিগ্ধ, সবার মন হয় খুবই পুণ্যের দিক থেকে উর্বর। ওই জন্য এখানে এসে মানসিক শান্তির জন্য সবাই এখানে এসে প্রার্থনাতে রত হয় এবং মানুষ ফল লাভ করে বিধায় এখানে আসতেও মানুষের মনের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হয়। দেখা যাক, আমি আমাদের পরবর্তীতে আরেকটা পরিচিতি দেওয়ানোর জন্য চেষ্টা করব। আমাদের দেশনাগর কিংবা ভোজনশালা, দেখা যাক কোনটা পরিচয় করা দিতে পারে আগে। ফগলক আয়ু ভোজনশালা গান দেখা দি। এদিকে আসেন, নদী সুন্দর দেখা যায়। এখানে এটা সুন্দর একটা ভিউ। এটা দেশনাগরের সামনে। দেশনাগর বলতে আমাদের পরম পূজ্য বনভান্তে যেখানে প্রতিনিয়ত দেশনা করতেন, ওইটাই হচ্ছে আমাদের দেশনাগর বা দেশনালয়ও বলে অনেকে। আর এটা হচ্ছে যে একটা ঘন্টা, এটা অনেক সময় বাজানো হয় টাইম অনুসারে, তবে প্রায় সময় হয় না, কারণ ওইদিকে আরও অন্য একটা ঘন্টা আছে, ওই জন্য আর এটা বাজানো না হলেও এটা সৌন্দর্য করে সাজিয়ে রাখানো হয়েছে, কারণ ওটা অনেক পুরানো ঐতিহ্য হিসাবে ওখানে এটা সুন্দর করে ডিজাইন করে এখানে রাখা হয়েছে। হ্যাঁ, এখানে দুটি বড় বড় পাথর দেখতেছেন, এগুলি হচ্ছে অনেক দূর থেকে আনা। অনেক দূর থেকে বলতে এগুলি হচ্ছে একেবারে জুরাইছড়ির ওই দিক থেকে আনা। জুরাইছড়ির ওই দিক থেকে এগুলি হচ্ছে যে আমাদের পরম পূজ্য বনভান্তে এখান থেকে ধ্যানের মাধ্যমে বলে দিয়েছে অমুক জায়গায় অমুক ছড়ার মধ্যে এরকম পাথর আছে। তো দেখো ওখানে গিয়েই ঠিক ওভাবে দেখলো, তো ওখান থেকে সংগ্রহ করে এখানে আনানো হয়েছে। তো অনেকের ধারণা এবং বনমান্তে পূর্বজন্মে এই শিলের উপর বসে ধ্যান সমাধি করেছিল, ওই জন্য ওখানে যে চিহ্নগুলি আছে ওখানে ওইরকম কেউ যেন বসেছে ওইরকম একটা চিহ্ন বিদ্যমান আছে। অনেকের সেই ঐতিহ্য ধারাবাহিকতা রক্ষা করার জন্য এইগুলি ডিজাইন করে এখানে সাজিয়ে রাখা হয়েছে, সুন্দর করে ডিজাইন করে। দেখা যাক, আমি এখন আমাদের দেশনাগরটা একটু পরিচয় করে দেওয়ার জন্য চেষ্টা করব।
এই সামনে যাবে, সামনে যাই আমি আইডিয়া না। এখানে অনেক অন্ধকার হয়ে গেছে, অন্ধকারের মধ্যে হয়তো দেখাও যাচ্ছে না, তারপরেও চেষ্টা করব। এমনি তুমি এখন বলবে এমনি লাইট এমনি তো এমনি তো এমনি হলে অন্ধকারের মতো, এক্ষেত্রে দেখাদের মতো লাইট। অনেকেই জানেন, যারা বনবিহারে প্রতিনিয়ত আসতেন অনেকেই জানেন, এখানে আমাদের পরম পূজ্য বনভান্তে বসে অনুষ্ঠানের সময় দেশনা করতেন, এবং যখন ভিক্ষু সমন অতিরিক্ত হয়ে যায় তখন আবার ভিক্ষু সমনদের জন্য দেশনা করার জন্য বিভিন্ন অনুষ্ঠানের সময় এখানে বনভান্তে এখানে এসে আমাদেরকে প্রতিনিয়ত ধর্ম দেশনা দিতেন। এখানে বনভান্তের স্মৃতি রক্ষার্থে সেই চেয়ারটা এখনও রেখে দেওয়া হয়েছে, এটা সুন্দর করে। আর পাশেরটা হচ্ছে যে বনভান্তের শিষ্য সংঘের যিনি প্রধান, উনি হচ্ছে যে আমাদের বনভান্তে পরিনির্বাপিত হওয়ার পরে উনি বর্তমানে অধ্যক্ষ হিসেবে আছেন। তবে উনি অধ্যক্ষ হলেও কিন্তু নিজেকে উনি অধ্যক্ষ হিসেবে পরিচিতি দিতে চান না। উনি অনেক নিরাসক্ত বনভান্তের বনভান্তের একজন উপযুক্ত শিষ্য। এক্ষেত্রে উনি হচ্ছেন যে বনভান্তে এর ভিতর আবার বিনয়ী, সদালাপী, খুবই ভদ্র, নম্র, এবং যাকে বলা হয় একজন ভিক্ষুর মধ্যে যে গুণগুলি থাকা দরকার ওই গুণগুলি বিদ্যমান ওনার মধ্যে বিদ্যমান। উনি একটু সংক্ষিপ্ত করে যে কোনো দেশনা দিলেও খুবই স্লোলি, আস্তে আস্তে, ধীরে ধীরে কথা বলেন। উনি হচ্ছে যেন এখানে বসেন যখন আমাদের পরম পূজ্য বনভান্তের শিষ্য সংঘের প্রধান প্রজ্ঞালঙ্কার ভান্তে, যিনি এখানে আসলে উনি এই চেয়ারে বসে ধর্মদেশনা প্রদান করেন। আর অন্যান্য ভিক্ষু সংঘরা এখানে আশেপাশে যে দুইদিকে পরিপাটি করে চেয়ারগুলি সাজানো আছে ওইদিকে বসেন। এখন দেখা যাক, আমি আর আমাদের পরম পূজ্য বনভান্তের ভোজনালয়, যেখানে বনভান্তে ভোজন করতেন, ওটা পরিচিতি করিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। গঙ্গাঘাট, গঙ্গাঘাট, ওখানেও এদিকে আছেন, এটা বনভান্তের ভোজনালয়, এটা একটু পরিচয় করে দিই। এই ঘরটা বা এই বিল্ডিংটা বা এই ছোট্ট কুটিরটা হচ্ছে যে আমাদের পরম পূজ্য বনভান্তের ভোজনালয়, মানে ভোজনশালাও বলে, অনেকে ভোজনালয়ও বলে। এখানে পরম পূজ্য বনভান্তে যখন জীবিত ছিলেন, সুস্থ ছিলেন, তখন এখানে এসে ভান্তে ভোজন করতেন, এবং উপাসক উপাসিকা বনভান্তেকে এখানে ভোজন দান করার জন্য এখানে আসতেন। এদিকে প্রবেশ করতেন, ওইদিকে বাহির হতেন, দুই দিকে দুইটা দরজা, তো এদিকে প্রবেশ করে ওইদিকে। আর অনেক অনেক এখানে পুণ্যার্থী আসে বিদায় ওভাবে সুন্দর করে সাজিয়ে এই ভোজনশালাটা বা এই ভোজনালয়টা তুলেছিল ইঞ্জিনিয়াররা চিন্তা করে। এটা হচ্ছে পরম পূজ্য বনভান্তের ভোজনালয় থেকে আমাদের এখন ভিক্ষু সংঘের ভোজনালয়টা পরিচয় করে দেওয়ার জন্য চেষ্টা করি। লাইট দিয়ে আছে না, লাইট দেওয়া হবে ঢুকিয়ে।
এখন দিবেনি শুনুন, হন্য তো হন্য করবে তো, টপ টপ দিবেনি, দিলে হচ্ছে জন্য আনলে যাইতে যেতে সুস্থ দিবে দেরি একটু করে হই দিই মানুষ পরিচয় এনে দাও হই আর দাম। এটা হচ্ছে যে ভোজনশালা আমাদের রাঙ্গামাটি রাজবনবিহারে যারা অবস্থান করেন, যারা পিণ্ডচারণ করেন, ওরা কিন্তু পিণ্ডচারণে চলে যায়। পিণ্ডচারণ না গেলে যারা বসে এখানে ভোজন করেন, এখানে কিন্তু সব সময় কিন্তু দায়িক দায়িকা এসেই ভোজন আদি খাদ্যভোজ্য লেজ্জভীয় এখানে দান করেন। এখানে আমাদের ওই যিনি বনমান্তের প্রধান, বনমান্তের শীর্ষ সংঘের প্রধান প্রজ্ঞালঙ্কার ভান্তে মহোদয় এখানে বসে ভোজন করেন। আর এমনি ওনার ছাইতে যদি আরও বড় ভান্তে আসেন, অনেক সময় এখানে কিন্তু ওদেরকে সুন্দর করে মানে সাজিয়ে সিটগুলি বিছিয়ে দেওয়া হয়। আর এটা হচ্ছে যে প্রতিদিন আপডেট হয় এখানে কয়জন ভিক্ষু সমন আছেন, এখন কি মাস চলতেছে, কি বার, কয়জন ভিক্ষু আছেন, কয়জন শ্রামণ আছেন, সবসময় আপডেট। এটা হচ্ছে যে কয়জন মহাস্তবীর, কয়জন স্তবীর, কয়জন ভিক্ষু আছেন, সবগুলো এখানে কিন্তু আমাদের মধ্যে আপডেট করে দেওয়া হয়। বর্তমানে বুদ্ধের শাসন কত চলতেছে ওটাও আপডেট দেওয়া আছে। ওই ওখানে যদি আপনারা পরে দেখেন, আস্তে আস্তে পরে দেখবেন, ওগুলি সব দেওয়া আছে। যেমন বর্তমানে রাঙ্গামাটি রাজবনবিহারে ভিক্ষু সংখ্যা হচ্ছে যে আজকে 115 জন, শ্রামণ সংখ্যা 25 জন, এবং বর্তমানে পরম পূজ্য শিষ্য সংঘের সর্বমোট সংখ্যা হচ্ছে যে 590 জন, এবং তন্মধ্যে মহাস্তবীর হলেন 132 জন, স্তবীর 201 জন, আর ভিক্ষুদের মধ্যে 257 জন হচ্ছে যে ভিক্ষু এর মধ্যে। তো এটা প্রতিনিয়ত আপডেট করা হয় এই ইয়াটা লিস্ট। এদিকে এখানে প্রজ্ঞালঙ্কার ভান্তে বসেন। প্রজ্ঞালঙ্কার ভান্তের পরবর্তীতে যে ভান্তেরা আছেন এখানে সিরিয়াল করে বসে যাদের বয়স অনুসারে সিরিয়াল করে এখানে বসে ভোজন করেন। অনেক লম্বা, এখানে হয়তো দেখা যাচ্ছে না, দেখো ওদিকে দেখো ভালো করে, এভাবে দেখো, এইরকম করে দেখা যাবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ভোজনশালা। একটু করে সবাই দেখে গেল। না এমনি এই দুধ ধরনের এখানে আসলে ওই সবার ভান্তেদের সিটগুলি আলাদা আলাদা, সবাই পরিপাটি করে সাজানো থাকে। যখন সময় আসবে তখন এখানে টাইমলি সবাই চলে আসেন। 10:30টার পর পরেই সবাই চলে আসেন, 10:30টার পর পরেই চলে আসেন। সকালবেলা হচ্ছে যে সূর্য উদয় হওয়ার পর পরে, ওখানে টাইম নির্ধারিত থাকে না, ওই জন্য শীতকালে আসলে তাড়াতাড়ি দেরিতে সূর্য উদয়ের দেখা যায়, আর গরমকাল হলে তখন একটু সূর্য উদয় তাড়াতাড়ি দেখা যায়, ওই জন্য ওটা টাইম নির্ধারিত থাকে না। ওটা হচ্ছে যে সূর্য উদয় হওয়ার পর পরে এখানে ভিক্ষু সংঘরা আসেন, কারণ সূর্য উদয়ের আগে ভোজন করা ভিক্ষুদের জন্য, শ্রামণদের জন্য কিংবা অষ্টশীলধারীদের জন্য বিনয় সম্মত নয়। আর এখানে অনেক ভিক্ষুরা শুধুমাত্র আবার ঠিক একই সাইজে আমাদের নিচের তলায় কিন্তু আরেকটা আছে, ওটা হচ্ছে শ্রামণদের। ওখানে সময়ের অভাবে এখান থেকে যাব না। এটা আমিও একটু ক্লান্ত বোধ করতেছি, ওই জন্য যাব না। তাহলে সবার সুবিধার জন্য অনেকে প্রার্থনা করে
দেখানোর জন্য, ওই জন্য আজকে একটু দেখালাম। এটা হচ্ছে আমাদের ভিক্ষুদের ভোজনশালা, তবে এর নিচের তলায় সমন রায়ভাবে পরিপাটি হয়ে বসেন। তো এখানে বর্তমানে একটু সংখ্যা কম, ওই জন্য এখন বর্তমানে বর্ষাবাসের সময় সবাই যেখানে বর্ষাবাস ধরবেন ওখানে চলে গেছেন বিদায়, সেই জন্য এখানে একটু সংখ্যা কম দেখা যাচ্ছে। না হলে কিন্তু এখানে বনমান্তের শীর্ষের সঙ্গে প্রায় 600 প্লাস, 500 প্লাস। ও আরেকটা বিষয়, আচ্ছা ওখানে গিয়ে বলবো। এখানে আমাদের ওই ভিক্ষু শ্রামণরা যাদের ফাং থাকে ওরা কিন্তু ফাঙে চলে যায়। ফাঙে চলে গেলেও যাদের সিট নির্দিষ্ট, ওই সিটটা আর দ্বিতীয়জন ব্যবহার, বিশেষ কারণ ছাড়া ব্যবহার করেন না। ওই জন্য কেউ ফাং গেলেও সিটগুলি কিন্তু খালি পড়ে থাকে। কিন্তু যার যেরকম সিরিয়াল অনুসারে ওরা বসে থাকেন। অনেক সময় সিরিয়াল অনুসারে সিটগুলি খালি থাকে, ওই জন্য অনেকের মনের মধ্যে ওটা একটা প্রতিক্রিয়া দেখা যায়। বিশেষ করে আমি সমতলের দিকে প্রায় সময় ফাঙে যাই, আমাদের সমতলের দিকে, ওদের মধ্যে দেখলাম কিছুটা একটু ওই ভুল ভ্রান্তি ধারণা আছে। কিছুদিন আগে আমি একটা ফাঙে গিয়েছিলাম, ওখানে একটা অনেক বড় ভান্তে উনি রাঙ্গামাটিতে এসেছিল। আসার পরে উনি দেখলো যে একটা দুইটা সিটে নাকি ভান্তে নাই, আর আরেকটা দুইটা সিটে ভান্তেরা আছেন, অনেক দূর করে বসেছেন। উনি এসেছেন শুক্রবারে, তো শুক্রবারে তো সাধারণত বেশিরভাগ ভান্তেরা ফাঙেই থাকে। তো উনি আমাকে বলল যে ওখানে মনে হয় হিংসির কারণে একজনের পাশে একজনে বসতেছে না। তো ওকে বুঝিয়ে দিতে হলো আমাকে কষ্ট করে, আবার উনি বড় ভান্তে সংকোচ বোধ করলাম, তারপরে ওকে বুঝিয়ে দিলাম। এখানে আসলে মূলত ওই যাদের যেটা নির্দিষ্ট সিট, ওখানে অন্যরা আবার ওই দিক থেকে এসে বসে না। তো ওই ধারণাটা ওই ভ্রান্তের মধ্যে ছিল না, আসলে না থাকার ওই কথা। আমাদের সমতলের বিহারগুলি তো ছোটোখাটো বিহার, ওগুলোয় তো ওই একজন ভ্রান্তে না আসলে আরেকজন ভ্রান্তে পাশে বসতে হয়। এরকম অনেক সময় দেখা যায় যে এরকম বড় ভোজনশালা আমাদের ওখানে বাংলাদেশের মধ্যে এত গেলাম, এত বড় ভোজনশালা কিন্তু কোথাও দেখিনি। তো এখানে তো অনেক জায়গা, ওই জন্য কিন্তু একজনের সিটে আরেকজনে কিন্তু বিশেষ কারণবশত ছাড়া, মানে কারণ ছাড়া কেউ বসে না। কিন্তু এই নয় যে ওনাকে পছন্দ করে না, ওনার পাশে বসেনি, ওইরকম নয়। তো সেই ভুল ধারণাটা ভান্তেকে যখন আমি বুঝিয়ে দিলাম, ভান্তেটা একটু লজ্জিত হলো। তবে নামটা বলছি না, এই জন্য বড় ভান্তে, ওনার প্রতি শ্রদ্ধা রেখে নামটা প্রকাশ করছি না। তবে উনিও আমার অনেক প্রিয় ভান্তে, উনি বুঝিয়ে দেওয়ার পরে উনি বুঝলো। তবে উনি কথাটা উপস্থাপন করার সময় কিন্তু আরও বেশ কয়েকজন ভান্তে ছিল। একটা ফাঙে গিয়েছিলাম, সেই ফাঙের মধ্যে উনি জিজ্ঞাসা করেছিল। তো অনেকের এরকম বিভিন্ন ভুল ভ্রান্তি ধারণা থাকে, তবে সরাসরি জিজ্ঞেস করে ফেললে এগুলি কিন্তু সমাধান পাওয়া যায়। জিজ্ঞেস না করলে কিন্তু সেই ভুলের মধ্যেই থাকতে হয়। তো ওই জন্য শ্রদ্ধাবান উপাসিকা বা কিংবা ভিক্ষু শ্রামণ যারা আছেন, ওইরকম আমাদের সাথে তো আমরা তো প্রায় সময় সমতলে ফাঙে যাই। কারোর সাথে যদি দেখা হয়, কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে সরাসরি জিজ্ঞেস করলে আমরা ওগুলি উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। এমনি সাধারণত ভুল ভ্রান্তি ধারণা থেকে যদি ওই অনেক সময় পাপ সঞ্চিত হয়, ভুলটা নিয়ে অনেক সময় অনেক কিছু নিজের মধ্যেও বিভিন্ন কিছু উৎপন্ন হয়। যাতে ওইরকম বিভ্রান্ত সৃষ্টি না হয়, কোনো কিছু যদি প্রশ্ন জিজ্ঞেস করার থাকে, কোনো কিছু বিভ্রান্ত জন্ম হলে জিজ্ঞেস করে নিলে আমরা উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। একটু লাইট ফ্যানগুলো একটু নিভিয়ে দাও। এখানে কিন্তু আসলে লাইটগুলি জ্বলানো থাকে না, বিশেষ করে লাইট দেওয়ার জন্য লাইটগুলো কিছুক্ষণের জন্য অল্প করে জ্বলানো হয়েছিল। দেখা যাক এখন আমরা ইয়াতে যাব। আরও আছে, সবগুলি দেখানো সম্ভব হবে না মনে হয়, রাত হয়ে গেছে। রাত হলেও দেখি ওই
পরম পূজ্য বনমান্তের ওখানে যাব। আমাদের এখানে একটা জিরানি খোলা বলে, ভিক্ষুদের জিরানি খোলা। জিরানি খোলা বলতে ওটা হচ্ছে যে আমাদের চট্টগ্রামের ভাষার সাথে একটু মিল আছে। চাকমা ভাষা ওটা জিরানি হলা, ভিক্ষুদের জিরানি হলা। ওটা হচ্ছে যে ভিক্ষুদের বিশ্রামাগার। যখন ভান্তারা দূর থেকে কোথাও হঠাৎ করে এসে একটু রিল্যাক্সে বসার জন্য কিংবা কোথাও ফাঙে যাওয়ার জন্য একত্রে বসার জন্য যেখানে এসে মানে একটু অপেক্ষা করেন, সেই বিল্ডিংটার নাম দেওয়া হয়েছে ভিক্ষুদের জিরানি হলা। কিন্তু এটা হচ্ছে যে আমাদের শুদ্ধ বাংলা দিয়ে বললে ওটা ভিক্ষুদের বিশ্রামাগার। এটা প্রজ্ঞালোক ভান্তে যিনি দেখাচ্ছেন ওটা হচ্ছে আমাদের ভিক্ষুদের বিশ্রামাগার। মানে বিশ্রামাগার বলতে একেবারে থাকে না, ওখানে জাস্ট কোথাও ফাঙে যাওয়ার আগে, ফাং থেকে আসার পরে যদি একটু বসতে হয়, অপেক্ষা করতে হয়, এখানে বসেন। আর ওই সামনের দিকে একটা গাছ দেখতেছেন প্রজ্ঞালোক, ওই গাছটা একটু দূর থেকে দেখাও সবাইকে সুন্দর করে। এই গাছটা কি হচ্ছে যে দারুচিনি গাছ, যেটা আমাদের বলি ডালচিনি গাছ। অনেকে মনে করে যে কি যেন গাছ, ওটা অনেকে বলে, কিন্তু এটা হচ্ছে যে দারুচিনি, যেটা বলা হয় ডালচিনি, মিষ্টি ওর ছালগুলি। তবে এখানে ছালগুলি তোলা হয় না, এটা হচ্ছে যে এখানে জাস্ট লাগানো হয়েছিল, অনেক আগে থেকে ছিল, বিদায় এটা কাটা হয়নি। এটা একটা ওই সৌন্দর্যের জন্য রেখে দেওয়া হয়েছে। এটা হচ্ছে যে ডালচিনি গাছ। এটা অনেকে যারা আসেন অনেকে চিনেন, আবার অনেকে ওটা জানেন না। হ্যাঁ, এটা সুন্দর একটা ভিউ। অনেকে এখানে এসে ছবি টবি তোলেন, অনেক সময় দেখা যায় অনেক সুন্দর করে ছবি তুলে, দেখতে সুন্দরই লাগে ডালচিনি গাছটা। এটা দেখি প্রজ্ঞালোক ওই ভিতরে একটু আমাদের জিরানি হোলাতে একটু করে একটা পরিচয় করিয়ে দিই তাড়াতাড়ি। লাইট টন দাও। এদিকে দেখাও আগে একটু, এদিকে। হ্যাঁ, এটার নাম হচ্ছে জিরানি হোলা, ওই জন্য এখানে ভিক্ষুরা বসার জন্য এই চেয়ারগুলি বসানো হয়েছে। আর দূর থেকে আসলে ভান্তারা বিভিন্ন বিহার থেকে, সমতল থেকে হোক, বিদেশ থেকে হোক, বিভিন্ন জায়গা থেকে আসার পরে এখানে কিছুক্ষণের জন্য রেস্ট করা হয়, তারপর যেখানে থাকে স্থায়ীভাবে থাকবে, মানে ওদের রুমে দেওয়া হয়। তবে আসার আগে এখানে সাময়িকভাবে যেগুলি বসা হয়, একটু ওই বাক্য বিনিময়, যাকে বলা হয় কুশলাদি বিনিময় করা হয়, এখানে বসে করা হয়। আর এই ফ্রিজগুলি হচ্ছে যে ওদের জন্য ওই ঠান্ডা পানীয়র ব্যবস্থা। অনেক সময় ভান্তারা দূর দূরান্ত থেকে আসে, আমাদের সমতল থেকে বড় বড় ভান্তারা আসেন। যেমন কিছুদিন আগে আমাদের পরম পূজ্য উপসংগরাজ বান্তে, ধর্মপ্রিয় বান্তে এবং পরম পূজ্য আমাদের প্রিয়দর্শী বান্তে, ওনাদেরকে ফাং করে আনা হয়েছিল। ঠিক ওইরকমভাবে বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে বান্তেরা আসেন। তাই এখানে হচ্ছে যে এটা একটা সুন্দর একটা ভিউ। আর এই মূর্তিটা হচ্ছে যে পরম পূজ্য বনমান্তের প্রতিমূর্তি। এটা হচ্ছে যে থাইল্যান্ড থেকে বানানো হয়েছে। তবে থাইল্যান্ড থেকে হলেও আমি তখন এখানে উপস্থিত ছিলাম। পরম পূজ্য বনমান্তের এখানে একজন ওই শিল্পী এসেছিল, যিনি আর্টিস্ট, এটা প্রতিমূর্তি তৈরি করার জন্য বনমান্তের অবয়বগুলি উনি পরিপাটি করে তুলে নিয়ে ওনার মাধ্যমে ওটা বানানো হয়েছে। আর যে চিবুরগুলি পরিধান করানো হয়েছে এগুলি দেখতেছেন, এগুলি রিয়েল বনমান্তের এই চিবর। ওগুলি বনমান্ত যখন জীবিত ছিলেন, বনমান্তের ব্যবহৃত চিবর এই বনমান্তের প্রতিমূর্তিকে মানে পরানো হয়েছে। আর বনমান্তের মাথায়, এই যে বনমান্তের প্রতিমূর্তির উপরে যে মাথায় চুলগুলি দেখতেছেন, অনেকে একটু জুম করে দেখাও, সেই চুলগুলি কিন্তু বনমান্তের রিয়েল চুল, এগুলি কোনো ফেক নয়, এগুলি একেবারে বনমান্তের এই চুল। বনমান্তের জীবিতকালীন বনমান্ত থেকে যখন চুল
শেপ করে দেওয়া হতো, ওখান থেকে ওগুলি জমাইয়ে কি রেখে দেওয়া হতো। রেখে দিয়ে এগুলিও যখন প্রতিমূর্তি বানানো হলো তখন সেই ওখানে অ্যাড করা হয়েছে, যুক্ত করা হয়েছে। এগুলি বনমান্তের রিয়েল চুল, এগুলি কোনো ফেক নয়, বনমান্তের রিয়েল চুল। আর এটা হচ্ছে সুন্দর ভিউ সাজানো হয়েছে। এটা একটা পুরনো গাছের একটা শিকড়কে ডিজাইন করে এখানে বসানো হয়েছে সুন্দর করে, যাতে দেখতে সুন্দর লাগে। ওই জন্য এটা বসানো হয়েছে এখানে। এগুলি ইঞ্জিনিয়ার দ্বারা এগুলি কি সাজানো হয়েছে সব ডিজাইনগুলি এরই। হ্যাঁ, চলেন আমরা এদিকে একটু কমপ্লেক্সে যাই। আমরা এখন কিছুক্ষণ পরে আমরা পরম পূজ্য বনমান্তের যেখানে দেহ সংরক্ষিত করা হয়েছে ওখানে যাব কিছুক্ষণের মধ্যেই। এখন যাচ্ছি না, এই যে আমাদের এখানে সূত্রপাঠ শুরু হয়েছে। সূত্রপাঠটা হচ্ছে যে প্রতিনিয়তই সূত্রপাঠগুলি করানো হয়। এগুলি হচ্ছে যে সকাল 3:30টায় এবং সন্ধ্যায়, যখন সন্ধ্যা হবে ঠিক এই সময় থেকে এগুলি প্রতিদিনই মাইকে বাজানো হয়। ঠিক একই রুটিন অনুসারে সূত্রগুলি এখন কি মাইক থেকে রেকর্ডিংকৃত ওগুলি বাজানো হচ্ছে। আমরা দেখা যাক এখন আমরা যেটা প্রথম বনবিহারে এটা এই মন্দিরটা তোলার পরে যখন একটা বিল্ডিং তৈরি করা হলো, প্রথম বিল্ডিংটা হচ্ছে যে এই প্রথম বিল্ডিংটা। এখানে অনেক বুদ্ধমূর্তি আছে এবং বনমান্তেরও প্রতিমূর্তি আছে। যে কিছুক্ষণ আগে এখানে যে একটা থাইল্যান্ড থেকে আনানো হয়েছে প্রতিমূর্তি দেখানো হয়েছে, ওখানেও ঠিক একই সেম মূর্তি আরেকটা আছে। আমি ওখানে গিয়ে দেখাবো আপনাদেরকে, দেখা যাক। আর এটা হচ্ছে যে বনমান্তের বিল্ডিং, যেটা বনমান্তে থাকতেন এবং এখানে কিছুক্ষণ পরে যাব। প্রথমে এই বিল্ডিংয়ে যাব, এই বিল্ডিং থেকে তারপর বনমান্তের ওখানে যাব। বনমান্তের দেহধাতু আপনাদেরকে সবাইকে দেখানো হবে, দেখা যাক। আর একটু করে বনমান্ত যখন জীবিতকালীন, যখন বানতে ভালো করে হাঁটতে পারতেন, তখন কিন্তু এই যে দেখতেছেন, এটা হচ্ছে যে বনমান্তের সংক্রমণ, যাকে বলা হয় পায়চারি করতেন। বনমান্ত যখন জীবিত ছিলেন, সুস্থ ছিলেন, হাঁটতে পারতেন, তখন কিন্তু এটা হচ্ছে যে পরম পূজ্য বনমান্তের সংক্রমণ শালাও বলে, সংক্রমণ ঘরও বলে অনেকে, আবার অনেকে পায়চারি করার স্থানও বলে। এটা হচ্ছে যে আমাদের, তবে বইয়ের ভাষায় যেগুলি আমাদের ওই ভাবনার ভাষায় বলা হয় সংক্রমণ ঘর বলা হয়। আর এখানে বিশেষ করে চাকমাদের এখানে সংক্রমণ শালা ওরকম করে ব্যবহার করা হয়, ওই শব্দটাই বেশি ব্যবহার করা হয় এইটা। আর এটা পরম পূজ্য বনমান্তের বিল্ডিং, এখানে পরম পূজ্য বনমান্তে থাকতেন। দেখা যাক আমরা এই বিল্ডিং এ যাচ্ছি, তো একে দেখো না। এই রাজবনবিহার, এখানে কিন্তু 1988 ইংরেজি লেখা থাকলেও কিন্তু এটা হচ্ছে যে এই বিল্ডিংটা যখন তৈরি করা হয়েছিল ওই সালটা কিন্তু প্রকৃতপক্ষে আমাদের রাঙ্গামাটি রাজবনবিহার প্রতিষ্ঠা করা হয়েছিল 1974 সালে। 1974 সালে এটা হচ্ছে যে ওই বিল্ডিং যখন তৈরি করা হয়েছে তখনের সাল। এটা এখানে উঠবো, এখানে অনেক বুদ্ধমূর্তি আছে, এগুলো একটু আপনাদেরকে দেখানো হবে।
হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের যেই বিহারে এগুলি এই মাঝখানে যে বড় বুদ্ধমূর্তি দেখা যাচ্ছে, সেই বুদ্ধমূর্তিটা কিন্তু এখানেই নির্মাণ করা হয়েছে। এই রাঙ্গামাটিতে বনবিহারে নির্মাণ করা হয়েছে। এখানে অনেকে, এটা যখন নির্মাণ করা হয়েছিল, অনেকে পিতলের বিভিন্ন সামগ্রী, যেমন পিতলের কাঁসা, পিতলের বিভিন্ন কিছু থাকে না, সেই বিভিন্ন কিছু দান দিয়েছিল। ওগুলি গলানো হয়েছিল এবং অনেকে আবার স্বর্ণ আদিও দান দিয়েছিল। সব কিছু গলাইয়ে এটা বনবিহারে ওই বার্মিজ কারিগর দ্বারা এটা নির্মিত হয়েছে। মাঝখানে যে প্রতিমূর্তিটা, বুদ্ধ প্রতিবিম্ব দেখা যাচ্ছে, ওই বড় বুদ্ধ মূর্তিটা, এবং পাশে দুইটা, ওগুলি থাইল্যান্ড থেকে আনানো। এখানে যিনি এটা দেখতেছেন, ওটাও কিন্তু থাইল্যান্ড থেকে দান দেওয়া হয়েছে, এখানে আনা হয়েছে। অন্যান্য প্রায় বুদ্ধমূর্তি এখানে বার্মিজও আছে, আবার থাইল্যান্ডীয় বুদ্ধমূর্তি আছে। আর এই যে কিছুক্ষণ আগে এই যে এখানে দেখা যাচ্ছে পরম পূজ্য বনমান্তের মূর্তি, ঠিক একইভাবে ওই কিছুক্ষণ আগে যেটা দেখানো হয়েছে, ঠিক সেই একই দিনে এগুলি থাইল্যান্ড থেকে আনানো হয়েছে। তবে সেই কারিগরটা কিন্তু এখানে বনমান্তিকে দেখে গিয়ে ছবি তুলে এবং ডাইসগুলি বানিয়ে বনমান্তের জীবিতকালীন এগুলি কিন্তু নিয়েছিল এবং বানানোও হয়েছে কিন্তু জীবিতকালীন। পরম পূজ্য যে এখানে মূর্তির মধ্যে যেগুলি চুলগুলি দেখা যাচ্ছে, একটু জুম করে দেখাও মাথার বান্তের অবয়বটা। হ্যাঁ, এই চুলগুলি যেগুলি দেখা যাচ্ছে, চুলগুলি কিন্তু ভান্তের রিয়েল চুল। এগুলি বনমান্তের জীবিতকালীন, বনমান্তের মাথায় যখন চুল গজাতো, বনমান্তের চুলগুলি যখন শেপ করে এগুলি জমিয়ে পরবর্তীতে মূর্তিতে অ্যাড করা হয়েছে। আবার যে চিবরটা বর্তমানে এখানে মূর্তির মধ্যে পরানো আছে, ওটা কিন্তু বনমান্তের জীবিতকালীন ব্যবহৃত চিবর, একেবারেই দেখতে পরম পূজ্য বনমান্তের মতন। অনেকে বলেন, ও এখানে তো পরম পূজ্য বনমান্তে বসে আছেন, উনি তো এখনো কি পরিনির্বাপিত হননি, ওইরকম অনেকে আমাদেরকে প্রকাশ করেন। অনেকে আসলেই দেখা যাচ্ছে একেবারে অবিকল একজন জীবিত ভান্ত, যিনি ধ্যান নীরব করে বসে আছেন, ওরকমই দেখা যাচ্ছে। দেখে শ্রদ্ধা অবনত হয়ে যায় অনেকে যাদের মধ্যে এরকম বুদ্ধের গুণ, ধর্মের গুণ, সঙ্গের গুণ বিদ্যমান জানা আছে। দেখা যাক, এটা হচ্ছে বুদ্ধের পদচিহ্ন, জাস্ট একটা প্রতীকী নির্মাণ করা হয়েছে, যাকে ওই প্রতিবিম্ব যেভাবে বানানো হয় ঠিক একইভাবে এটা বুদ্ধের পদচিহ্ন। হ্যাঁ, এগুলি হ্যাঁ, আমাদের অনেক বড় একটা লাইব্রেরি আছে। লাইব্রেরিতে যাওয়ার হয়তো সময় সুযোগ হবে কিনা জানি না, দেখা যাক। আমার মনে হয় হবে না, 5 তলা বিল্ডিং একেবারে লাইব্রেরির জন্য একা। তো এখন আমরা এই মুহূর্তে আমরা ইয়াতে যাব, কোথায়? পরম পূজ্য বনমান্তে যেখানে অবস্থান করতেন, পরম পূজ্য বনমান্তে যেখানে থাকতেন, ওখানে বনমান্তের মূর্তিটা দেখানো হবে। এরপরে বনমান্তে যেখানে থাকতেন রাত্রিবেলায়ও ওটাও দেখানোর জন্য চেষ্টা করা হবে, দেখা যাক। আর এখানে সূত্রপাঠ এখনো শেষ হয়নি, এটা প্রতিদিনেই বাজানো হয় সন্ধ্যাকালীন এবং ভোরবেলা ওটা নির্দিষ্ট থাকে। ওটা হচ্ছে যে ভোরবেলা বলতে 3:30টায়, আর সন্ধ্যাটা নির্দিষ্ট থাকে না, ওই জন্য, কারণ যখন সন্ধ্যা, ওটা শীতকালীন সন্ধ্যা এবং গরমকালীন বা বর্ষাকালীন সন্ধ্যা একই থাকে
না, ওই জন্য সন্ধ্যাকালীন সূত্রপাঠের সময়টা একটু বেশ কম বেশি হয়, টাইমের এদিক সেদিক হলেও কিন্তু সকালেরটা কিন্তু নির্দিষ্ট থাকে। দেখা যাক, দাঁড়া এই এখান থেকে এটা হচ্ছে যে আমাদের ওই বোধিসত্ত্ব যিনি বুদ্ধে জন্মগ্রহণ করার পরে এটা প্রতীকী বানানো হলো, বোধিসত্ত্বের প্রতিমূর্তি। আমি ওই যেই প্রতীকটা দেওয়া হয়েছে ওটা আমি অগ্র, আমি জ্যেষ্ঠ, আমি শ্রেষ্ঠ, যেই একটা বোধিসত্ত্ব অবস্থায় যখন প্রথম জন্মগ্রহণ করেছিল, শেষ জন্মে যে বাক্যগুলি বলেছিল সেই বাক্যের প্রতীকী হিসেবে আমি অগ্র, আমি জ্যেষ্ঠ, আমি শ্রেষ্ঠ বলেছিল, সেই প্রতীকটা ওগুলো আস্তে আস্তে ধীরে ধীরে এখানে আসিও। আমি বনভান্তের ওখানে যাচ্ছি, তুমি ওগুলি দেখাই এখানে আসি। কোন যায় নাকি সাবি আগে সাবি আগে হ্যাঁ একটু কুলি দেয় একেবারে বান্ধবের মতো সাবি মুই কি লাইট দেবো তো এগুলো মাইসে সাইবেস তাই চাই তো প্রায় সময় সানার তাই এবার এটা এটা হচ্ছে যে মূলত আমাদের পরম পূজ্য বনমান্তে পরিনির্বাপিত হওয়ার পরে বনমান্তের দেহটা এখানে সংরক্ষিত করা হয়েছে। প্রতি 3 মাস অন্তর অন্তর পরম পূজ্য বনমান্তের যেই পরিহিত চিবরগুলি আছে এগুলি পরিবর্তন করে দেওয়া হয় প্রতি 3 মাস অন্তর অন্তর। তবে 3 মাস হলেও মাঝে মাঝে ওই একটু ওই বন্ধের দিন বা ভিক্ষু সমনের সুবিধা অনুসারে হয়তো 3 মাসের হয়তো কয়েকদিন বেশিও হতে পারে, তবে 3 মাস প্রায় মানে 3 মাস হয়তো 1 সপ্তাহের মধ্যে এভাবে পরিবর্তন করে দেওয়া হয়। আর পরম পূজ্য বনমান্তে যখন জীবিত ছিলেন ওনার এই যে চেয়ারটা এখানে একটু এদিকে আসেন, এটা হচ্ছে যে পরম পূজ্য বনমান্তের প্রতিমূর্তি। এটা হচ্ছে যে বার্মা থেকে নির্মিত। বার্মা থেকে এখানে এটা দান দেওয়া হয়েছে, বার্মা থেকে আনা হয়। হ্যাঁ এটা বনমান্তের জীবিতকালীন কিন্তু নির্মিত হয়েছে এই প্রতিমূর্তিটা। এই পরম পূজ্য আবার চেয়ারটা কিন্তু পরম পূজ্য বনমান্তের জীবিতকালীন এই চেয়ারেই বসে থাকতেন। এখানে যেটা পরম পূজ্য একটু ভালো করে দেখাও আমাকে, গতকাল একজন বলতেছে একটু ভালো করে পরম পূজ্য বনমান থেকে সুন্দর করে দূর থেকেও একবার কাছ থেকেও একবার ওইরকম করে দেখানোর জন্য বলেছে, অনুরোধ করেছিল, প্রার্থনা করেছিল আর
দেখা যাক ওদের প্রার্থনাটা প্রায় সময় এদিক সেদিক যাওয়া হয়, ওই জন্য বিভিন্ন জনে বিভিন্ন সময় প্রার্থনা করে পরম পূজ্য বনমান্তের দেহ বনবিহার একটু ভালো করে দেখানোর জন্য। অনেক দিন থেকে অনেক উপাসক উপাসিকা প্রার্থনা করেছিল, মাঝে মাঝে ভিক্ষুচন্দ্র এরকম বলে। তো আজকে কিছুটা সময় আছে, ওই কিছুটা সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করা হচ্ছে। এই যে এখানে বনমান্তের যিনি এখানে দেহটা রাখা হয়েছে, ওখানে পরম পূজ্য বনমান্তের ওই চেয়ারটা, এদিকে চেয়ারটা, এই সেই প্রতিমূর্তি যেখানে বসা আছে ঠিক সেই চেয়ারটা এখানে থাকতো। এখানে পরম পূজ্য বনমান্তে বসে সকাল সন্ধ্যা ভিক্ষুচন্দ্রদেরকে প্রতিদিন দেশনা দিতেন, প্রতিদিন ধর্মদেশনা দিতেন, এবং দায়িক দায়িকারা যখন আসতেন তখন এখানে দেখা করতেন। একটু এগুলি ভালো করে দূর থেকে দেখাও, সবাই যাতে দেখে একটু কি হয়, সন্তুষ্ট হয়, মানে সবগুলো দেখে যাতে ওদের মনটা সন্তুষ্ট হয়। ওই দূর থেকে ওখান থেকে পরম পূজ্য বনমান্তের মূর্তিটা একটু দেখাও তো দূর থেকে, ওই একদম শেষ মাথা গিয়ে ওই দিক থেকে সুন্দর করে একবার জুম করে আরেকবার জুমলেস করে দেখাও তো। ওটা দেখানোর পরে আমি বনমান্তে যেখানে রাত্রি থাকতেন ওখানে যাচ্ছি, ওখানে আসি, ওখানে একটু সবাইকে, ওটা কিন্তু সবাই দেখেনি, আজকে অনেকে দেখে নাই, তো আজকে অনেকের জন্য এটা সৌভাগ্য বলা যায়, এটা আজকে দেখানো হবে। আমাদের এখানে যিনি টেক কেয়ার আছেন উনি ভান থেকে বললাম একটু চাবিটা খুলে দেওয়ার জন্য, খুলে দিল। একটু লাইটগুলি দাও, লাইটগুলি দাও, লাইট নেই, সুইচ ইয়াং ফোলানো যায়, খুলে দে। দাঁড়াও একটু, ওই চাবিগুলি বলতেছি। চাবি পাওয়া গেছে, একটু আস্তে আস্তে ধীরে ধীরে খুঁজে নাও চাবিগুলি, কারণ ওখানে অনেক চাবি, তো একটা একটা চেষ্টা করো মিলে কিনা দেখো, ওটা কোন দিক থেকে দেখো। ওগুলি তো হতে পারে, একটু ভালো করে দেখো না, হতে পারে না, ওগুলি না, ওই তোমার প্রথম যেগুলি দিয়েছিলে এগুলি দিয়ে দেখো হবে কিনা। এই বললাম না, খুলে রাখো, লাইটগুলি দাও তো, একটু লাইটগুলি দাও। লাইট সুইচগুলি এদিকে, এইগুলি পরে আবার সবগুলি বন্ধ করে দিও। আমি একটু এখানে লাইটগুলি দাও তো, হ্যাঁ তুমি লাইটগুলি দাও, আমি ভিতরে একটু পরিচয় করিয়ে দিই। এই রুমটাতে কিন্তু সবাই প্রবেশ করতে পারে না, বনমান্তে থাকতে, তখন কিন্তু বনমান্তে আমাদের পরম পূজ্য বনমান্তে এখানে বসে থাকতেন। আমরা বনমান্তের আশেপাশে বসে বনমান্তেকে সেবা করতাম, বনমান্তেকে মানে যেটা করার ওটা করতাম, বনমান্তেকে সেবা যত্ন করতাম। পরম পূজ্য বনমান্তে এখানে বসে যখন ভিক্ষুচন্দ্র কয়েকজন মাত্র দেখা করতে আসতেন, তখন কিন্তু বনমান্তে এখানে বসে থাকতেন। আমরা এখানে বসে বনমান্তের দেশনাদি শুনতাম, বনমান্তেকে ফাঁকা করতাম। রাত্রিও অনেক সময় আমরা এখানে থাকতাম, বনমান্তে এই চেয়ারে বসে থাকতেন। আমরা এই ফ্লোরে এখানে নিচে কার্পেট বিছানো ছিল, তখন আমরা এখানে বসে বান থেকে বিছতাম। অনেক সময় বনমান্তে তো প্রায় প্রতিদিনই জাগ্রত থাকতেন, বনমান্তে কিন্তু ঘুমাতেন না,
বনমান্তে এখানে বসে থাকতেন। আমরা মাঝে মাঝে ঘুমিয়ে পড়তাম এখানে, বনমান্তে লাইট দিলে আবার ঘুম থেকে জেগে যেতাম। ওগুলি মনে পড়লে খুবই মিস করি। পরম পূজ্য বনমান্তিকে এরকম আর ভানতে তো আর সহজে উৎপন্ন হবে না আমাদের পরম পূজ্য বনমান্তে। একটু ভালো করে দেখাও এই চেয়ারটা। আর এই যে এখানে অনেকগুলি ছোটখাটো জিনিসগুলি আপনারা দেখতেছেন, বনমান্তে থাকাকালীন কিন্তু এখানে বই ছিল, এখানে কিন্তু এগুলি দানি সংগ্রহ ছিল না। এখন এই বইগুলি লাইব্রেরিতে নিয়ে যাওয়া হয়েছে। আর এখানে পরম পূজ্য বনমান্তে যেগুলি ব্যবহৃত ছোটখাটো জিনিস ব্যবহার করতেন, ওই জিনিসগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে। আর এই যে হুইল চেয়ার দেখতেছেন, ওটা বনমান্তের ব্যবহারকৃত হুইল চেয়ার। হ্যাঁ, এটা বনমান্তে যখন ভোজনশালায় নিয়ে যেতাম কিংবা কোনো অনুষ্ঠানে নিয়ে যেতাম কিংবা কোথাও নিয়ে গেলে এই চেয়ারটা ব্যবহার করা হতো, পরম পূজ্য বনমান্তের হুইল চেয়ার। এটা হচ্ছে বনমান্তের বসানো চেয়ার। এই যে এখানে এদিকে একটা খাট দেখতেছেন, বা এটা সোফা সেটের মতো খাট, এটা এখানে থাকলে কিন্তু বনমান্তে এখানে শয়ন করতেন না, জাস্ট এখানে এমনি জিনিসপত্র এখানে থাকতো। ঠিক এখনের মতো আগেও এরকম জিনিসপত্র ছিল, এখানে বই পুস্তক বা ছোটোখাটো জিনিসগুলি থাকতো এখানে। আর একটু পরিচয় করে দেবো, পরম পূজ্য বনমান্তের যিনি জন্মদাত্রী মাতা পরম পূজ্য বনমান্তের। এদিক থেকে দেখো, এদিক থেকে এটা হচ্ছে পরম পূজ্য বনমান্তের মাতা, নাম হচ্ছে যে বীরপুদি চাকমা। পরম পূজ্য বনমান্তে ওনার কাছ থেকে অনুমতি নিয়ে পরম পূজ্য বনমান্তে জীবিতকালীন বনমান্তে অল্প বয়সে থাকা অবস্থায় পরম পূজ্য বনমান্তের পিতা পরলোক গমন করেছিলেন, মা জীবিত ছিলেন। পরম পূজ্য বনমান্তের মা কাছ থেকে অনুমতি নিয়ে পব্বজ্জা নিয়েছিলেন। আর এই ছবিটা কিন্তু এখানে ছিল না, পরম পূজ্য বনমান্তে পরিনির্বাপিত হওয়ার পরে এই ছবিটা অন্যদিকে সাজানো ছিল, অন্যদিকে বসানো ছিল। পরম পূজ্য বনমান্তে পরিনির্বাণ যাওয়ার পরে এই ছবিটা এখানে এসে সাজিয়ে রাখা হয়েছে। এগুলি অনেক সময় বনমান্তের ব্যবহার্য জিনিসপত্র স্মৃতিস্বরূপ এখানে রাখা হয়েছে। এই ছবিটা একটু ভালো করে দেখাও চারিদিকে। এগুলি হচ্ছে যে আসলে বনমান্তের অনেক পরে, যেগুলি বনমান্তের যে বছর পরিনির্বাপিত হয়েছিল সে বছর ওই জন্মদিন উপলক্ষে সাজানো হয়েছিল। হয়তো দেখা যায় বনমান্তের পরিনির্বাণ দিবসে, মানে জন্মদিবস না, পরিনির্বাণ দিবসে ওগুলি সাজানো হয়েছিল। সেটা এখনো তোলা হয়নি, রেখে দেওয়া হয়েছে। এই তো দেখা যাচ্ছে 30/1/2012 ইংরেজি। এদিকে দেখো, আমি ওখান থেকে তো এটা হচ্ছে আসলে পরম পূজ্য বনমান্তের ওই স্নান করার ওয়াশরুম, অনেক বড় এখানে। তবে এখন বর্তমানে জিনিসপত্র রাখা হলেও কিন্তু পরম পূজ্য বনমান্তের এটা ওয়াশরুম, এখানে স্নান করতেন। এখানে ওয়াশরুম আসলে এখানে সবকিছু সারতেন, এখানে বনমান্তে করতেন। একটু দেখানো হলো সবার সুবিধার জন্য, অনেকে প্রার্থনা করে ওই জন্য দেখানো হয়েছে। এদিকে আসেন। আর হ্যাঁ, এটা হচ্ছে এই চেয়ারটা, এটা হচ্ছে ডাক্তারি কেবিনের যেগুলি থাকা হয়, রুগী রাখা হয় পরম পূজ্য বনমান্তে। এটা হচ্ছে স্কয়ার হাসপাতালে যখন বনমান্তে ছিলেন, এইখানে এটাতেই পরম পূজ্য বনমান্তে পরিনির্বাপিত হয়েছিল। পরম পূজ্য বনমান্তেকে এটা সহ ওরা দান দিয়ে দিয়েছিল, এই কেবিনের খাটটা সহ। এটা ইলেকট্রিক, এটা অনেক দামি। তো এটা অনেক পুরানো হওয়ার কারণে শ্রদ্ধাবান উপাসক উপাসিকাবৃন্দ এটা আবার নতুন করে দান দিয়েছে। এটা আরো বড়, অনেক আপডেট। এটাও ইলেকট্রিক, যারা ছিলেন ওরা জানেন। এটা পরম পূজ্য বনমান্তে এখন
এটা হচ্ছে যে পরম পূজ্য বনমান্তে যখন ওই চিবরগুলি পাল্টিয়ে দেওয়া হয়, বনমান্তেকে এখানে সময়ে চিবরগুলি পাল্টিয়ে দেওয়া হয়। আর এই যে এটা দেখতেছেন, এটা হচ্ছে যে ওই বাইরে যে কবিনটা বসানো আছে, তো এটা এখনো তেমন একটা পুরানো হয়নি। আসলে পরম পূজ্য বনমান্তিকে কি বলবো, সবাই পুরানো না হওয়ার আগেই পরম পূজ্য বনমান্তিকে অ্যাভেলেবেল জিনিস দান করে। ওনার কি যে পারমি, বর্তমান সমাজে বর্তমানের জন্য এগুলি হচ্ছে যে শিবুলি বান্তের মতন অ্যাভেলেবেল দান পরম পূজ্য বনমান্তে ওভাবে ফারামি সম্ভার পরিপূর্ণ করেছিল বিধায় ওনার কোনো অভাব অনটন ছিল না, এবং কারো কাছ থেকে আবার খুঁজতেনও না। সবাই স্ব ইচ্ছায় স্বপ্রণোদিত হয়েই বনমান্তিকে দান করতেন। তো এটা পাল্টিয়ে দিয়েছে, ওটা পুরনো না হওয়ার আগেই ওটা পাল্টিয়ে দিয়েছে। ওগুলিও বনমান্তের চেয়ার। বনমান্তে এখানে বিভিন্ন সময় বিভিন্ন জনে দান দিয়েছিল। বনমান্তে মাঝে মাঝে বসতেন। এই চেয়ারগুলি এখানে স্মৃতিস্বরূপ রাখা হয়েছে। আবার অনেক চেয়ার ছিল বিভিন্ন জায়গায়, সেই চেয়ারগুলি আসলে বিভিন্ন শাখা প্রশাখায়ও নিয়ে যাওয়া হয়েছে। ওই পূজা স্বরূপ, ওখানে শ্রদ্ধা স্বরূপ পূজা করার জন্য, শ্রদ্ধা স্বরূপ স্মৃতিস্বরূপ রেখে দেওয়ার জন্য অনেক শাখা বিহারে বনমান্তের উইল চেয়ার, বনমান্তের বসানো চেয়ার, অনেক চেয়ারগুলি স্মৃতি রক্ষার্থে অনেকে পূজা করার জন্য বিভিন্ন শাখা প্রশাখায় নিয়ে গিয়েছে। হ্যাঁ, আর এগুলি এমনি স্বাভাবিক। বনমান্তিকে যখন ওই চিবর পাল্টিয়ে দেওয়া হয় তখন ডাক্তারি যাতে ওই বনমান্তের মানে বনমান্তের দেহ ধাতুতে যাতে কোনো ভাইরাস আক্রমণ না করে, এগুলি পরে ডাক্তাররা ভিক্ষুসমনরা পরে বনমান্তিকে দেহকে সুন্দর করে আবার পরিপাটি করে সুন্দর করে পরিষ্কার করে আবার নতুন করে চিবর পরিয়ে দেওয়া হয়। দেখা যাক এখন আরো এদিকে পরিচয় করিয়ে দিই একটু করে। কিন্তু রুবেলের রঙ হতা হয়, রুবেলেরও দেখায়। হ্যাঁ, ফেসবুকে লাইভ দেওয়া। ইনি হচ্ছেন আমাদের রাঙ্গামাটি রাজবনী বিহারের ছাংমা শিল্পী বলা যায়। ছাংমা শিল্পী হলেও বাংলাও গান করে, তবে ওনার অনেক নাম ডাক অনেকে চিনেন। এখানে হিলটেক্সে উনি বনমান্তিকে বন্দনা করার জন্য এই মাত্র আসলো। আমিও এখান থেকে বনমান্তের রুম থেকে বের হয়ে ওনাকে দেখলাম। সাধু সাধু। উনি ওই এখানে বনমান্তিকে নিয়ে এবং ধর্মকে নিয়ে, বৌদ্ধ ধর্ম নিয়ে অনেক আমরা যদি ইউটিউবে চান্স দিয়ে দেখেন কিংবা ফেসবুকে চান্স দিয়ে দেন, দেখবেন রুবেল ছাংমা চান্স দিলেই রুবেল ছাংমার সং, রুবেল ছাংমার গান ওভাবে লিখে দিলেই অ্যাভেলেবেল চলে আসবে। ইউটিউব, ফেসবুক বলেন, এমনকি আমার আইডিতেও অনেক রুবেলের গান আছে। দেখা যাক আমরা অন্যদিকে পরিচয় করিয়ে দেবো। তাহলে গমতা কি যাও? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সাধু সাধু। উনিও পরম পূজ্য বনমান্তিকে শ্রদ্ধা করে বন্দনা করতে আসছেন। হ্যাঁ, হিন্দি ইংলিশ বন্ধ করে দিচ্ছ? হ্যাঁ, বন্ধ করে দিচ্ছ। এখানে অন্ধকার, আসলে লাইট টাইট খুব কম। এটাও বনমান্তের ছিল। ওই প্রথম দিকে এই বিল্ডিংয়ে মানে স্নান করতেন অনেকে, কিন্তু যারা বনমান্তের এখানে প্রতিনিয়ত আসতেন ওরা সবাই জানতো এই যে বনমান্তের এটা ওয়াশরুম। এটা আগে ওই কিছুক্ষণ আগে যেটা দেখালাম ওটার আগেরটা এটা হচ্ছে বনমান্তের ওয়াশরুম। এখানে বনমান্তে স্নান করতেন। আমরা বনমান্তিকে স্নান করাতাম অনেক শিষ্য সঙ্গ মিলে। পুণ্যের জন্য এখানে অনেক পুণ্যার্থী থাকতো। আবার বনমান্তিকে কিছুক্ষণ আগে যে বিল্ডিংটা দেখালাম এটার আগে, ওটা নির্মাণ না হওয়ার আগে কিন্তু বনমান্তে এখানে বসতেন। এখানে বসে এই যে এখানে বসতেন, আমরা এখানে বসতাম, দেশনা শুনতাম। মাঝে মাঝে ভান থেকে রাত্রিবেলায় আমরা বনমান্তের চেয়ারটা কিন্তু এদিক ছিল না, বনমান্তের চেয়ারটা কিন্তু এদিক ঘুরানো ছিল। আমরা এখানে বসতাম, বনমান্তিকে বিছতাম। অনেক সময় বনমান্তে তো সবসময় যে কি জাগ্রত থাকতেন, ঘুমাতেন না, চেয়ারে বসে থাকতেন বনমান্তে। আমরা রাত্রিতে ভানতে কিন্তু এখানে এসি থাকলেও ফ্যান থাকলেও ওগুলির ব্যবহার কম করতেন। ওই জন্য আমরা বনমান্তিকে ওই থাল পাকার
বেছন দিয়ে কি সেবা করতাম। অনেক সময় রাত্রিবেলা আমরা ঘুমিয়ে পড়তাম এখানে ফ্লোরে বলতে এখানে কার্পেট বিছানো ছিল, তখন ওখানে ঘুমিয়ে পড়তাম। বনমান্তে যখন আবার বেড সুইচ দিয়ে লাইট দিতেন আমরা জাগিয়ে যেতাম। তো বনমান্তে বলতেন যত ঘুম তত দুঃখ, যত দুঃখ তত ঘুম, ওভাবে উপদেশ দিতেন। এবং আরও বিভিন্ন ত্রিপিটকের বিভিন্ন ভান্তেদের উপমা ব্যবহার করতেন। আর এমনি বনভান্তে ওটাও বলেন যারা অরহত্ত বলে প্রতিষ্ঠিত হন ওরা কিন্তু ঘুম যান না, ওরা হচ্ছে স্মৃতিময় বিশ্রাম করেন। তো ওই জন্য আমরাও কোনোদিন বনমান্তিকে ঘুম যেতে দেখিনি, যদিও বা বনমান্তের সাথে অনেক অনেক রাত একসাথে একই রুমে এখানেও ছিলাম অনেক রাত পরম পূজ্য বনমান্তের সাথে, কিন্তু বনমান্তিকে কোনোদিন ঘুমাতে দেখিনি। চেয়ারে বসে থাকতেন, ওই রুমে থাকলেও তখন চেয়ারে বসে থাকতেন, ওভাবেই দেখতাম পরম পূজ্য। এটা বনমান্তের এখানে এই চৌকিটা থাকলেও এগুলি জাস্ট এমনি রেখে দেওয়া হতো, জিনিসপত্র থাকতো, বই পুস্তক পরে থাকতো, এগুলি বনমান্তের দ্রব্য সামগ্রী থাকতো। এগুলি আজকে খুলে আপনাদেরকে একটু দেখালাম। অনেকের প্রার্থনা করে ওই জন্য বিশেষ করে সামনে এমদিনও দেখাচ্ছে ওই ইনি দরজা বন্ধ করে দিছ, লাইট টাইট একেবারে দেখুন বন্ধ করে দিচ্ছি। পরম পূজ্য বনমান্তে যখন ওই কিছুক্ষণ আগে যেটা দেখালাম পরম পূজ্য বনমান্তের কফিন রাখা হয়েছে, সেই বিল্ডিংটা না ওঠার আগে এই দ্বিতীয় তলায় বনমান্তে এখানে বসতেন। ভিক্ষু সমন এদিকেও বসতেন, দুই দিকে বসতেন, দুদিকে বসে দেশনা শুনতেন। যখন এখানে ভিক্ষু সমন অনেক ভিক্ষু সমন সংকুলন হয় না, বানতে সকাল সন্ধ্যা দেশনা দিতেন। তো ওই জন্য ওই দ্বিতীয় বিল্ডিংটা তোলা হয়েছে। আর এই যে ছবি, এই চেয়ারে বসে বনমান্তের দেশনা দিতেন যারা বনবিহারে প্রতিনিয়ত আসতেন, ওরা সবাই জানে এখানে বসে অনেকে এখানে বনমান্তের কাছ থেকে আশীর্বাদ নিয়েছিল, বনমান্তিকে দান দেওয়ার সুযোগ হয়েছিল, বনমান্তের কাছ থেকে ধর্মদেশনা শোনার সুযোগ হয়েছিল। এই ছবিটা দেখতেছেন, ওরা হচ্ছে যে আর্মি, এটা হচ্ছে যে বার্মিস, যারা বার্মা থেকে, ওরা অনেক পাওয়ারফুল আর্মি ও ঊর্ধ্বতন কর্মকর্তা। ওরা বনমান থেকে নিয়ে যাওয়ার জন্য ফান করেছিল। বনমান থেকে একেবারে একটা হেলিকপ্টারে করে, একটা বিমানে করে নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছিল, কিন্তু বনমান্তে বলেছে আমি যাব না। বনমান্তে রাজি হয়নি, ওরা ফান করতে আসছিল। বনমান্তিকে দেখে খুবই খুশি হয়েছিল। আর উনিও বনমান্তের সেবক বলতে গৃহী উপাসক, সেবক বলবো না, ওটা হচ্ছে ববি দেওয়ান পরম পূজ্য বনমান্তে। আর ইনি একটু করে দেখা যাচ্ছে, উনি হচ্ছে আমাদের পরম পূজ্য, একটু করে দেখা যাচ্ছে, ভালো করে দেখা যাচ্ছে না, আমাদের বনমান্তের এই নির্দিষ্ট সেবক, ওটা হচ্ছে পরম পূজ্য আনন্দ মিত্র ভান্তে মহোদয়। এবং বনমান থেকে সবাই সেবা করতেন বটে, মানে একটা নির্দিষ্ট একজন সেবক থাকেন, ওই হিসেবে ভান্তে সেবক। তবে বনমান থেকে কিন্তু এখানে যারা থাকতেন সবাই কিন্তু সেবা করতেন। এটা একটু পরিচয় করে দিলাম। দেখা যাক এখন আমরা আস্তে আস্তে বাইরের দিকে যাব। বাইরের দিকে দেখি, বাইরের ভিউটা একটু দেখাই। এদিকে আসো একটু, তুমি আগে যাও ওই বাইরের। এখান থেকে কিন্তু খুবই সুন্দর করে দেখা যাচ্ছে। জুমগুলি একটু আউট করে দাও, আউট করে সুন্দর করে দাও। এটা তো ওই কমপ্লেক্স সবাই দেখছেন আগে, এখান থেকে দেখানো হচ্ছে। এটা হচ্ছে প্রথম ফাঁকা বিল্ডিং, আগে ছিল এটা প্রথম বৌদ্ধ মন্দির হিসেবে। এটা কিন্তু ভিক্ষু সমন থাকতো, বনমান্তেও থাকতেন এটাতে প্রথম, ওই একেবারে উপরের তলায় থাকতেন, আপনাদেরকে আগে পরিচয় করে দিয়েছিলাম। আর এটা হচ্ছে যে গেট বিল্ডিং, একেবারে শেষের দিকে, ওটাকে বলা হয় গেট বিল্ডিং। ওটা হচ্ছে দেশনাগর, এটা হচ্ছে ভিক্ষুদের জিরানি হলা, মানে যেটা হয় ভিক্ষুদের বিশ্রামাগার। এটা হচ্ছে বনমান্তের সংক্রমণশালা বলা হয় বা সংক্রমণ ঘর বলা হয়। হ্যাঁ, আবার বনমান্তের সংক্রমণ ঘর কিন্তু অন্যদিকেও আছে, অনেক পুরানো, ওটা মাটির কিংবা টিনের ছাউনি। এটা হচ্ছে প্রাকৃতিক সুন্দর পরিবেশ। সন্ধ্যা আর পর রাত হয়ে গেছে, ওই জন্য সবাই চলে গেছে, কিন্তু বিকাল হলে এখানে অনেক মানুষ
এখানে পুণ্যার্থীরা কি সমাবেত হয় বন্দনা করার জন্য, প্রার্থনা করার জন্য এখানে চলে আসে। দেখা যাক আমরা এখন অন্যদিকে বাইরের গেট দিয়ে কতটুকু যেতে পারি। আমার যদি একটু এনার্জি থাকে তাহলে আরও একটু পরিচয় করে দেওয়ার জন্য চেষ্টা করব, না হলে শেষ করে দেওয়ার জন্য লাইভ প্রোগ্রামটা শেষ করার জন্য চেষ্টা করব। দেখা যাক কতটুকু শক্তি থাকে। আসো প্রজ্ঞালোক একটু দেখাই। হিন্দি নদাই আসলে এখানে অনেক কিছু, এই বনমন্ত্রের কপি একটু দেখাও ভালো করে। আমরা এদিকে বের হব। সবাই তো আশা করে দেখছেন পরম পূজ্য। আচ্ছা, আমরা এখন বাইরে যাব, বাইরে দেখানোর চেষ্টা করব। আরো লাইব্রেরি ওটা দেখানো সম্ভব হবে না মনে হয়, দেখা যাক বাইরে হলেও দেখাতে পারি কিনা। একটু সরে হলে সকালোক এদিকে দেখাও পরম পূজ্য বনমান থেকে। একেবারে পরম পূজ্য বনমানতে আমাদের পরম পূজ্য বনমান থেকে একটু চারিদিকে একটু ঘুরিয়ে দেখাও সবাইকে, তারপর নিচে যাব আমরা। পঙ্গালোক আস্তে আস্তে আসেন, আমি নিচে যাচ্ছি। হ্যাঁ, আমাদের ওই ভিডিওগুলি ধারণের জন্য আসলে একজন তো ক্যামেরাম্যান কিংবা ভিডিও ধারণ যিনি করেন একজন প্রয়োজন, ওটাকে হেল্প করছেন এই মুহূর্তে উনিও রাঙ্গামাটি রাজবন বিহারের ভিক্ষু প্রজ্ঞালোক বান্তে মহোদয়। এখান থেকে একটু এই বিল্ডিংটা, পরম পূজ্য বনমন্ত্রের বিল্ডিংটা দেখাও।
এটা কিছুক্ষণ আগে আমরা যে বিল্ডিং এ ছিলাম, পরম পূজ্য বনমান্তে যিনি পরম পূজ্য বনমান্তে থাকতেন, সেই বিল্ডিংটা এখানে। এই উপরের তলায় বনমান্তের এই উপরের তলায় আমাদের পরম পূজ্য বনমান্তের দেহটা রাখা হয়েছে। এই দ্বিতীয় তলায় প্রথম দিকে এটা কয়েকটা গাড়ি রাখা হয়, শেষের দিকে ওটা আমাদের পরম পূজ্য বনমান্তের শিষ্য সংঘের প্রধান যিনি প্রজ্ঞালঙ্কার ভান্তে মহোদয়, উনি থাকেন। আর এখানে এদিক থেকেও উঠানো যায়, ওদিক থেকেও যাওয়া যায় দ্বিতীয় তলায়। আর এদিকেও কিছু রুম আছে, ওখানে ভান্তেরা থাকেন। আবার বনমান্তের একটা কি বলা হয়, মিউজিয়াম জায়গা, স্মৃতি রক্ষার জন্য কিছু সামগ্রীও এখানে রাখা হয়েছে এই নিচের তলায় এখানেও। আর এটা তো দেখলেন সবাই। এখন আমরা বাইরের দিকে যাব, আরও বাইরে যেখানে পুণ্যার্থীবৃন্দ আসলে যেখানে মোমবাতি, ধূপশলা কিংবা আগরবাতি কিংবা সুগন্ধি দিয়ে পূজা করা হয়। এটাই দূর থেকে দেখাও একটু, আচ্ছা কাছ থেকে একটু দেখাও, একটু কাছ থেকে দেখাও প্রথমে। হ্যাঁ, এখানে মোমবাতি জ্বালানোর এটা স্থান আর ধূপশলা জ্বালানোর স্থান, এগুলি এখানে করা হয়েছে। কি জন্য? বিশেষ করে আমরা যেখানে যখন এই বিহারটা প্রতিষ্ঠিত হয়েছিল তখন কিন্তু ওই বিহারের ভিতরেই ছিল মোমবাতি জ্বালানোর স্থানটা। কিন্তু এখানে এত পুণ্যার্থীবৃন্দ আসে, একেবারে এগুলি ওই মোমবাতি জ্বালিয়ে পুরো এলাকা ময়লায় আবর্জনা ভরে যেত, ধোঁয়াটে হয়ে যেত। তো ওইটা এখন তো পুণ্যার্থীদেরকে ওগুলি তো নিষেধ করা যাবে না, ওদের পুণ্যের অন্তরায় করা যাবে না। তো ওই জন্য ওদেরও যাতে পুণ্যের অন্তরায় না হয়, একটু বুদ্ধি খাটিয়ে এটা এখানে করানো হয়। সে বুদ্ধের উদ্দেশ্যে, ধর্মের উদ্দেশ্যে, তীরত্নের উদ্দেশ্যে যারা মোমবাতি আগরবাতি দিয়ে পূজা করতে চায় ওরা এখানেই করে। আর এখান থেকে বনমান্তে এটা রাজবনবিহারের গেট, এটা সবাই জানেন রাজবনবিহারের গেট। এটা যেটা মেইন গেট, যেটা দিয়ে গাড়ি দিয়ে প্রবেশ করা যায়। আর অন্যদিকেও গেট আছে, ওগুলি দিয়ে কিন্তু গাড়ি দিয়ে প্রবেশ করা যায় না, ওদিকে মানে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠতে হয়। আর এটা হচ্ছে যে একমাত্র রাজবনবিহারে প্রবেশের, মানে রাজবনবিহার কিন্তু অনেক বড়, এটা জাস্ট কমপ্লেক্সের ভিতর একমাত্র প্রবেশ করার গাড়ি দিয়ে এটাই একমাত্র রাস্তা। আর এদিকে ওখানে যাওয়ার আসলে সময় সুযোগ নাই। এদিকে গেলে আমাদের মঞ্চ আছে, আরো ভিক্ষুশালা আছে, এদিকে আবার অতিথিশালা আছে, আবার বেনগড় যেটাকে ওই কঠিন চিবর বানানো হয়, ওদিকে বেনগড় আছে। আমাদের স্বর্গ প্রতীকী হিসেবে স্বর্গ যেটা বলা হয় সাততলা, ওটাও ওদিকে আছে। ওদিকে আমরা যাব না, অতটুকু সময় নেই। দেখা যাক, এখন আমরা এদিকে চলে যাব। চলে যেতে যেতে যেগুলি পরিচয় করে দেওয়ার মতন থাকে ওগুলি পরিচয় করিয়ে দেব। বিশেষ করে আমি রুমে চলে যাব, আমি যেখানে থাকি সেই রুম পর্যন্ত একটু পরিচয় করিয়ে দেব। দেখা যাক এগুলি। এটা হচ্ছে বিল্ডিং। এই বিল্ডিংটার নাম আসলে লাইটগুলি নিবানো, ওই জন্য দেখা যাচ্ছে না। এই বিল্ডিংটার নাম হচ্ছে যে মুদগলায়ন ভবন। মুদগলায়ন ভবন বলতে ওই নামটা কেন দেওয়া হয়েছে? মুদগলায়ন হচ্ছে যে উনি হচ্ছে যিনি বুদ্ধের অগ্রশাবক ছিলেন দুজন, একজন হচ্ছে সারিপুত্র ভান্তে, আরেকজন হচ্ছে মুদগলায়ন। হ্যাঁ, দুজনের নামে দুইটা ভবন আছে, আরো অন্যান্য ভবনও আছে। তবে এই ভবনের নাম দেওয়া হয়েছে মুদগলায়ন ভবন। এটা নির্মাণ করা হয়েছিল 2020 সালে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অনেক ভিক্ষুরা থাকেন। এখানে শ্রমণরা কিন্তু অন্যদিকে থাকেন। এখানে ভিক্ষুদের সাথে শ্রমণরা একসাথে থাকেন না, শ্রমণরা আলাদা একটা জায়গায় থাকেন। আবার ভিক্ষুরা বিভিন্ন এলাকায় থাকেন। বিভিন্ন এলাকা বলতে আমাদের রাঙ্গামাটি রাজবনবিহার অনেক বড়। অনেকে রাঙ্গামাটি রাজবনবিহারে এসে সে আমাদের ওই ভিতরের কমপ্লেক্সটা দেখেই মনে করে যে শুধুমাত্র ওটাই রাজবনবিহার। আসলে ওটা শুধু রাজবনবিহার না, রাজবনবিহার বলতে এখানে অনেক বড় এরিয়া। গাড়ি দিয়ে অনেকে হেঁটে হেঁটে হয়রান হয়ে যায় এগুলি দেখতে দেখতে। তো অনেকে শুধুমাত্র কমপ্লেক্সে ঘুরে চলে যায়, অনেকে মনে করে সেই কমপ্লেক্সটাই শুধুমাত্র রাজবনবিহার। ওটা ওই জন্য
বলা হচ্ছে, কারণ আমি সমতলের দিকে বিভিন্ন জায়গায় যাই, ওদের মনোভাব এবং ওরা যে ইয়াটা প্রকাশ করে, মনের অনুভূতি প্রকাশ করে, ওদের অনুভূতি থেকে আমি এগুলি প্রকাশ করা। এখন এদিকে গেলে আমাদের অনেক বড় প্যাকোটা আছে, এদিকে যাচ্ছি না, এদিকে রাস্তা এদিকে গেলে প্যাকোটা আছে, প্যাকোটার এদিকে যাচ্ছি না। আমাদের উত্তর গুদাম বলে, আবার কলেজ আছে, এগুলি যাওয়া হচ্ছে না। আমি রুমেই চলে যাব। তবে রুমে যাওয়ার আগে ওই যেটা আমাদের এখানে বুদ্ধিবৃক্ষের ওইদিকে লাইট নেই, ওই জন্য ওইদিকে যাব না। আমাদের প্রেসও কিন্তু এই রাস্তা দিয়ে যেতে হয়। আমাদের এখানে লাইট নাই, তবে ওই লাইব্রেরির ওখানে একটু করে যাব, বাইরে থেকে দেখাবো, ভিতর থেকে দেখানোর ওখানে ওই লাইট আদি দিতে হবে। আবার ওখানে টেক কেয়ার করে ওকে খুঁজতে হবে ছাবি, ওই জন্য ওইদিকে এখন যাব না, কারণ আমার অতটুকু সময় নেই ওই জন্য। তবে দেখাবো কিছুটা হলেও আপনাদের জন্য। এই এখান থেকে দেখাও। আর ও আচ্ছা, একটু ওই কাছে গিয়ে নামটা দেখানো যায় কিনা দেখো তো, আন্ধারের মধ্যে, অন্ধকারের মধ্যে। এটা হচ্ছে আমাদের বনমান্তের সেই রাঙ্গামাটি রাজবনবিহারের যে লাইব্রেরি, এটা 5 তলা বিল্ডিং। আমাদের লাইব্রেরিতে অনেক প্রচুর বই, ত্রিপিটক সহ এবং গবেষণামূলক ধর্মী বই বিভিন্ন ভাষাতে, যেমন ইংরেজি ভাষাতে, বাংলা ভাষাতে, হিন্দি ভাষাতে, থাইল্যান্ড ভাষায়, বার্মিস ভাষায়, বিভিন্ন ভাষায় কিন্তু এখানে ত্রিপিটক আছে, বিভিন্ন ধর্মীয় পুস্তকাদি আছে। এই 5 তলা বিল্ডিংটা পুরাই কিন্তু লাইব্রেরি। একটু ভালো করে দেখাও। ভালো করে দেখা যাচ্ছে না অন্ধকারে, তারপরেও যতটুকু দেখা যাচ্ছে একটু একটু দেখানোর চেষ্টা করা হচ্ছে মাত্র। কিছুক্ষণ আগে তো আপনাদেরকে ওই মুদগালাইন ভবন দেখালাম, যেটা বুদ্ধের অগ্রশাবক। এটা হচ্ছে যে আবার এই বিল্ডিংটা হচ্ছে যে সারিপুত্র ভবন, যিনি ওই বুদ্ধের অগ্রশাবক সারিপুত্র ছিলেন, সেই সারিপুত্রের নাম দিয়ে এই ভবনটার নাম দেওয়া হয়েছে। এই ভবনটা হচ্ছে যে সারিপুত্র ভবন। এটা অনেক বড়, অনেক বান্তে এখানে অবস্থান করেন। মেত্তা বংশবান্তিও কিন্তু আবার এই বিল্ডিংয়ে থাকেন। দেখাবো শেষের দিকে, একেবারে যখন আমি রুমে প্রবেশ করে ফেলবো তখন দেখাবো। একটু করে দেখা যাক, এদিকে যাই। এটা হচ্ছে যে ওই একটা বুদ্ধ মুক্তি প্রতিষ্ঠা করে ওই বুদ্ধ দেশনারত অবস্থায় আছেন, যাকে আমরা পঞ্চবর্গীয় শিষ্য যেগুলি প্রতীকী হিসেবে মূর্তি বানানো হয়, ঠিক একইভাবে ওই ডিজাইনে এটা বানানো হয়েছে। পঞ্চবর্গীয় শিষ্যর প্রতীকী হিসাবে। ওখানে ভিতরে কিন্তু যাচ্ছি না, একটু কাছ থেকে দেখাবে। আচ্ছা, এখান থেকে দেখাও, সমস্যা নেই, জুম কমিয়ে দাও। এদিকে আমি দেখাবো না, শুধু হাত দিয়ে একটু জাস্ট ইঙ্গিত করবো, দেখাবো হাত দিয়ে। এখানে হচ্ছে বুদ্ধিবৃক্ষ, ওখানে একটা বুদ্ধিবৃক্ষ আছে। আবার এটা হচ্ছে যে আমাদের সীমাগড়, যেখানে ভিক্ষু শ্রমণরা উপসম্পদা গ্রহণ করে ভিক্ষুত্ব বরণ করেন। এখানে 1 2 ভিক্ষু নয়, অনেক ভিক্ষু উপস্থিতির মাধ্যমে সংঘ কর্তৃক উপসম্পদা দেওয়া হয়। একেবারে পরিপাটিভাবে ওদেরকে পরীক্ষা নিয়ে, প্রথমে শারীরিক পরীক্ষা নেওয়া হয়, প্রথমে 2-3 দিন আগে, তারপর এরপরে আবার মৌখিক পরীক্ষা নেওয়া হয়। ওই পরীক্ষা দুটাতে পাশ করলে তখন এখানে এনে মানে ভিক্ষু করে দেওয়ানো হয়। আমাদের এখানে প্রায় সময় 2টা সময় ভিক্ষু করিয়ে দেওয়া হয়। একটা হচ্ছে যে জানুয়ারির 8 তারিখ বনমান্তের জন্মদিন উপলক্ষে 7 তারিখ করিয়ে দেওয়া হয়, এবং জ্যৈষ্ঠ পূর্ণিমাতে। এবারেও জ্যৈষ্ঠ পূর্ণিমাতে এখানে 70 জন শ্রামণকে উপসম্পদা দেওয়া হয়েছিল। আর ওইদিকে একটু দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আমাদের প্রেস বিল্ডিং। এখানে ওটাও কিন্তু অনেক বড়, ওখানে যাচ্ছি না, বাইরের দিকে অন্ধকার। আর
আমি অনেকক্ষণ এদিক সেদিক হাঁটার কারণে একটু এনার্জিও দুর্বল হয়েছে, ওই জন্য যাচ্ছি না। বিশেষ করে ওটা হচ্ছে আমাদের কি বলবো, ফ্রেশ, যেখানে বই পুস্তক ছাপানো হয়। এখন দেখা যাক, আমি সারিপুত্র ভবন একেবারে আমার রুমের মধ্যে প্রবেশ করব। রুম পর্যন্ত তাহলে এখানে অনেকক্ষণ আপনাদের সাথে কথা বললাম। আমার কথার মধ্যে অনেক ত্রুটি বিচ্ছুতি থাকতে পারে, ওগুলি ত্রুটি বিচ্ছুতিগুলি গ্রহণ না করে সবাই এত পরিশ্রম করে যে রাঙ্গামাটি রাজবনবিহারের সংক্ষিপ্ত কয়েকটা বিষয়ে পরিচিতি করিয়ে দিলাম আপনাদেরকে। সবাই খুশি হওয়ার জন্য চেষ্টা করবেন, আর যদি ভালো না লাগে ওটা ইগনোর করে নীরবে কি প্রস্থান করার জন্য চেষ্টা করবেন, এদিক সেদিক না বলে। যারা ভালো মন মানসিকতা, কিছু যদি বুঝে না থাকেন জিজ্ঞেস করবেন, এগুলি পরবর্তীতে আমরা উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। দেখা যাক, এখন আমি একেবারে আমার রুমেই প্রবেশ করব। রুমে প্রবেশ করে আমাদের লাইভটা এখন সমাপ্ত করে দেব। প্রজ্ঞা দৃশ্য এটা অনেক বড় বিল্ডিং। এটা হচ্ছে সারিপুত্র ভবন। কিছুক্ষণ আগে আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়েছিলাম। ওই বুদ্ধের যে অগ্রশাবক দুজন, সারিপুত্র এবং মুদ্গলায়ন, সেই সুবাদে এই বিল্ডিংটার নামকরণ করা হয়েছে সারিপুত্র ভবন। দেখো অনেকক্ষণ ধরে আপনাদেরকে লাইভ দেখালাম, অনেকক্ষণ ধরে। আপনারা সবাই ভালো থাকবেন, একেবারে রুমে চলে আসলাম। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। সবার জন্য আমার জন্মান্তরের এবং ইহজন্মের যে পুণ্যরাশি সঞ্চিত হয়েছে, সকল পুণ্যরাশি সবার হিতসুখ মঙ্গল কামনা করে, সবার নির্বাণ শান্তি কামনা করে আমার পুণ্যরাশি দান করছি। এটা হচ্ছে আসলে এটা লাইব্রেরি না, এটা শুধুমাত্র ব্যক্তিগত কালেকশন। এখানে এদিকেও কিন্তু অনেক বই, এগুলি অনেক বই। এখানে কিন্তু আবার বুদ্ধের ধাতু সংরক্ষিত করা হয়েছে। এই যে এখানে দেখতেছে, এগুলো বুদ্ধের ধাতু এখানে সংরক্ষিত করা হয়েছে। এগুলি থাইল্যান্ড থেকে আনিয়ে একজন উপাসক এবং উপাসিকারা দান দিয়েছে। এটা হচ্ছে পুস্তক। আর এগুলি হচ্ছে পরম পূজ্য বনবান থেকে যখন সেবা যত্ন করতাম, বনবান থেকে একান্ত মনে ভোজন করাতাম, খাদ্য আদি ভোজন করাতাম, ওগুলি বনবান থেকে ডাবের পানি কিংবা বিভিন্ন পানীয় আদি খাওয়াতাম। তখনের স্মৃতিগুলি। আর এটা হচ্ছে ব্যক্তিগত। অনেকে বলেন এটা বিহারের মতন, বিহার না, এটা শুধুমাত্র ব্যক্তিগত কালেকশন। আর পরিপূর্ণ লাইব্রেরি তো আপনাদেরকে দেখালাম, প্রায় 5 তলা, সব বই পুস্তকে ভরপুর। আর এখানে প্রায় জনের ভান্তেদের প্রচুর পরিমাণে বই কি জন্য? কারণ বুদ্ধবাণী শিক্ষা করতে হলে, বুদ্ধবাণী জানতে হলে অবশ্যই বইয়ের আশ্রয় নিতে হবে। আর যারা এরকম ত্রিপিটক আদি অধ্যয়ন না করে, ওরা কিন্তু
প্রকৃত বুদ্ধকে কোনোদিন জানতে পারবে না। প্রকৃত বুদ্ধকে জানতে হলে ত্রিপিটক জানতে হবে। ত্রিপিটক জানার পরে ওগুলি আচরণ করতে হবে। আচরণ না করলেও আবার বুদ্ধকে জানা সম্ভব নয়। এগুলি হচ্ছে ত্রিপিটক। এগুলি শ্রদ্ধামান উপাসক উপাসিকারা মাধ্যমে ভিক্ষু সমানের মাধ্যমে দান দেওয়া হয়েছে। এটা হচ্ছে মহাসূত্রের মহাভাণ্ডার ও এটা হচ্ছে ট্রেজারি অফ ট্রুথ ইলাস্ট্রেট ধর্মপাদা ভ্যান ওয়েরাগারা সারদা মাহাতেরও বান্তে কর্তৃক লিখিত ইংরেজি। তবে ওটা 3টা ভার্সন আছে, একটা চাইনিজ, আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে শ্রীলঙ্কান, আরেকটা ইংলিশ। তো ঠিক একই অনুকরণে এটা লিখিত বাংলা, তবে এটা মেত্তাবংশ মান্তে লিখিত। আর মেত্তাবংশ মান্তে লিখিত বই ওখানে কয়েকটা আছে, ইন টোটাল 7টা বই। তো এদিকে দেখো, আমি শেষ করে দিই। সবাই ভালো থাকবেন, বুকে এনে সাহস, মনে আরো বল, নির্বাণ পথে সবাই এগিয়ে চল। এই মন মানসিকতা নিয়ে সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। এই বলে আবারও বুদ্ধকে বন্দনা, পরম পূজ্য বনমান্তিকে বন্দনা, সবার প্রতি মৈত্রী পুণ্যদান করে নির্বাণ শান্তি কামনা করে আমার আজকের এই সংক্ষিপ্ত লাইভ প্রোগ্রাম এখানে সমাপ্ত করলাম।